This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. The Election Commission will ensure an election commission has zero tolerance towards violence by any political person और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। भजन बाबू আছে হাটের নিচে এই বেড়ো বেড়ো আসুন আসুন শালা এইভাবে বাসা যায় রে কি করেছি আমি কিছু পারলে না আমি তো কিছু করিনি বেড়ো আমি তো কিছু করিনি লোক দিস কেন বেড়ো চল আমি তো কিছু করিনি চল 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 একদম একটা ছবি বলা ভালো, এই একটা ছবি অনেক পুরনো একটা ছবির কলঙ্ক থেকে পুলিশকে মুক্ত করলো, জানেন তো? আপনাদের মনে আছে এতদিন ধরে ওই সেই ছবিটাকে ধরেই বিরোধীরা বারবার এখানকার পুলিশকে বিত্ত। এখানকার পুলিশ তো ওই শাসক দলের দাপটে বেঞ্চের তলায় গিয়ে লুকায়। সত্যিই তো সেই ছবি তো আমরা দেখেছি, থানায় শাসক দলের দাপট এবং পুলিশের অবস্থান বেঞ্চের তলায়। কিন্তু সেই দুষ্কৃতীদের যে ওইভাবে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে পুলিশ এবং সেই খাটের তলার থেকে পুলিশকে বার করছে, এটা কিন্তু নিশ্চিতভাবেই এই বাংলার পুলিশ সম্পর্কে এখানকার বিরোধীদের মনোভাবটা বদলে দেবে এবং কলঙ্ক মুক্তি বোধহয় এটাকেই বলে। এবং সত্যি কথা বলতে কি একই সঙ্গে এই ছবিটা খানিকটা চিন্তা মুক্তিরও, জানেন তো? মানে এই চিন্তাটা আমাদের ছিল। মানে এবারে ভোটটা দেখুন খেয়াল করে কিছুতেই মাছ আর মিষ্টির বাইরে বেরোচ্ছিল না। মানে বিজেপি ক্ষমতা এলে মাছ খেতে দেবে কি দেবে না, এটাই তো ছিল সব থেকে বড় ইস্যু। তো এমন অবস্থা হয়ে গেল যে তৃণমূলের ওই প্রচারের জবাব দেওয়ার জন্য বা সেই প্রচারটাকে মিথ্যে প্রমাণ করার জন্য বিজেপি প্রার্থীরা পাড়ায় পাড়ায় মাছ হাতে করে ঘুরছিলেন। শুধু মাছ হাতে করে ঘোরা, যাবতীয় প্রচারগুলো মেছো বাজারে চলে যাচ্ছিল। গিয়ে এখানে মাছ কাটছেন, কেউ মাছওয়ালার সাথে কথা বলছেন, কেউ মাছ কিনছেন, কেউ মাছ ভাজছেন, সবই হচ্ছিল আর কি। মানে মোদ্দা কথা গোটা ব্যাপারটা কিরকম মেছো হয়ে গেছিলো, পুরো নির্বাচনটা আষ্টে গন্ধ বেরোতে শুরু করেছিল। এবার তারপর সেখান থেকে এলো ভাষা, বাঙালিরা মিষ্টভাষী, তার বদলে নাকি এখানে বিহার উত্তরপ্রদেশের রাজনীতির ভাষা চাপাতে চাইছে বিজেপি, এই অভিযোগ এলো। এবং সেটাও খণ্ডন করার জন্য কত রকম প্রচেষ্টা। মোদ্দা কথা এই যে বিভিন্ন রকমের ইস্যু, যে ইস্যুগুলোর কতটা আপনার আমার কাজে লাগবে ভগবান জানে, তার দাপটে হারিয়ে যেতে বসেছিল এতদিন পর্যন্ত রাজত্ব করে আসা আরেকটা কমন ইস্যু, কমন বিষয়, হিংসা। এই হিংসার বিষয়টা না আমাদের নির্বাচনের গায়ে এমনভাবে সেঁটেছিল যে সেটাকে না দেখলেই কিরকম যেন খালি খালি লাগে, জানেন তো? অসম্পূর্ণ লাগছিল। এটাই অনেকটা ওই আমাদের প্রথম দফার নির্বাচনের সময় তখন থেকেই আক্ষেপটা, খালি খালি ভাবটা দেখা দিয়েছিল। শেষবেলায় বেশ কয়েকটা জায়গায় তাও ওই আক্ষেপ মেটানোর একটু চেষ্টা হয়েছিল, কিন্তু পুরোটা যে মিটেছিল এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন না। এবার এই দ্বিতীয় দফার ভোটের আগে ওই দুষ্কৃতী গিয়ে খাটের তলায় লুকিয়েছে আর তার থেকে পুলিশ বার করে নিয়ে আসছে। এইটা দেখে মনে হচ্ছে যে বেশ এবার একটা জমছে ব্যাপারটা। এবার নিশ্চয়ই এই সংক্রান্ত বিষয় তার মানে আছে, যার জন্য ভোটের আগে পুলিশকে এতটা তৎপর হতে হয়েছে। এবং দেখুন এই ছবিটা দুটো কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত ওই যে শুরুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনের কথাগুলো শুনলেন। ভোট ঘোষণার পর গত মাসেই গণেশ কুমার বলেছিলেন যে বাংলার ভোটে তারা জিরো টলারেন্স নীতি নেবেন, কাউকে রেয়াত করা হবে না, কোনো দলের কর্মীকে ছাড়া হবে না, আইন ভাঙলে প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সে কথাগুলো যে নেহাত কথার কথা ছিল না, বলার জন্যই শুধু বলেননি, তার কিছুটা অন্তত এই ছবিটা বোঝাচ্ছে। আরও অনেকগুলো টুকরো টুকরো ছবি আছে যে ছবিগুলো আপনারা দেখেছেন, তার মধ্যে এই সার দিয়ে সাঁজোয়া গাড়ি বা
ওই পরপর কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, এগুলো কিন্তু সবই মিলেমিশে একটা ছবি আর কি। এটা হয়তো সেই ছবিটার একটা ওই বলে না একটা উপস্থাপনা লাগে, একটা সবার আগে একটা সূচিপত্র লাগে, সেই সূচিপত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এরকমভাবে দেখতে পারেন। এবং দ্বিতীয় যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে ওই বললাম এই ছবিটা আসার পর আমার ধারণা বাংলার পুলিশ সম্পর্কে ওই বিরোধীদের বক্তব্যটা বদলে যেতে বাধ্য। জগদ্দলের এই ছবিটা এত দিনের একটা প্রচারকে বদলে দিল। কিন্তু জগদ্দলের আটচালা বাগানে ওই প্রধানমন্ত্রীর সভার আগে যেখানে বিজেপির পোস্টার লাগানো হচ্ছিল, সেখানে তৃণমূল নাকি পোস্টারটা ছিঁড়ে ফেলছিল। তারপরেই দুপক্ষের ঝামেলা। এবার দেখুন এই অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে ঝামেলা, মারপিট, বিজেপি পার্টি অফিস ভাঙচুর, এগুলো কিন্তু খুব কমন বিষয়। এই জিনিসগুলো মিসিং ছিল, কিন্তু এইগুলো না থাকলে ওই বলে না যে ঠিক সব কিছু অসম্পূর্ণ লাগে, জমে না, এটা হচ্ছে সেরকম। ফলে সব ছক মাফিক হচ্ছিল, চেনা ছবিগুলো চোখের সামনে ফিরছিল। আর জঙ্গলে আগুন লাগলে যেরকম দ্রুত আগুন এপাশ থেকে ওপাশ অব্দি ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবেই ওই জগদ্দলের তৃণমূল বিজেপির সংঘর্ষটা এরপর ওই এক জায়গার থেকে গিয়ে ছড়ায় হচ্ছে থানার সামনে। সেখানে জগদ্দল আর নোয়াপাড়া দুই বিধানসভার দুই বিজেপি প্রার্থী দুজনেই অভিযোগ জানাতে গেছিলেন, তারা উপস্থিত। আর সেখানে তৃণমূল গিয়ে হাজির, এবং নতুন করে সেইখানে নাকি ঝামেলা শুরু হয় বলে অভিযোগটা। এবার যারা দেখুন জায়গাগুলোর নামগুলো তো আপনাদের কানের মধ্যে খট খট করে বাজছে, এটুকুনি বুঝতে পারছি। কারণ যারা এই ভাটপাড়া, কাকিনাড়া, জগদ্দল সম্পর্কে জানেন তারা এটাও জানেন যে গোটা পৃথিবীটা একদিকে আর ব্যারাকপুরের এই ভোট শিল্পীরা আরেকদিকে। ইরান ইসরায়েল যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে, আমেরিকা হরমুজে অবরোধ তুলে নিতে পারে, ইউক্রেন রাশিয়াও একটা সন্ধি প্রস্তাবে একমত হয়ে গিয়ে যে যার মতো নিজের নিজের ঘরে ফিরে যেতে পারে। কিন্তু কোনো ভোটে, মানে বাংলায় কোনো ভোটেই এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটু আধটু গণ্ডগোল হবে না, এটা হতে পারে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যেরকম সত্যি, ব্যারাকপুর শিল্পাঞ্চলে গোলাগুলি, বোমা এগুলোর চাষ হয় এবং এখানে সব বাহুবলীদের দাপট, এটাও ঠিক সেরকমই সত্যি। সেই চিরন্তন সত্য মেনেই গতকাল জগদ্দল থানার সামনেই বোমা আর গুলি চলেছিল, আর সেই গুলিতে এক সিআরপিএফ জওয়ান আহত হলেন। এবার খেয়াল করুন জ্ঞানেশ কুমার যে কথাগুলো বলেছিলেন, নো টলারেন্স, জিরো টলারেন্স এবং নো ভায়োলেন্স, ভোটারদের ধমকানো চমকানো যাবে না, সেই সব কিছুকে মোটামুটি বুড়ো আঙুল দেখানোর জায়গায় পৌঁছে যাচ্ছিল এই জগদ্দল। দেখুন প্রথম রাতে বেড়াল মারাটা খুব জরুরি, জানেন তো। যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয়েছেন, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে কতটা সক্রিয় হতে হবে এটা হয়তো জগদ্দল বোঝাচ্ছিল। সুতরাং ওই রাত থাকতেই কিন্তু তারপর যেটা হলো, চরম একটা ধরপাকড় শুরু হলো। তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ একাধিক অভিযুক্ত গ্রেফতারও হলো। এবং কেউ কেউ দেখলাম সমাজ মাধ্যমে লিখেছেন ভাগ্যিস জগদ্দল ছিল, নাহলে ভোট ভোট অনুভূতিটাই ঠিক আসছিল না। এবার এইগুলো লেখার পক্ষে খুব ভালো, কিন্তু নির্বাচন কমিশন তাদের অত কাব্য টাব্য মিম টিম এ সমস্ত করার দিকে নজর ছিল না। তাদের একটাই বাস্তব ছবি তৈরি করার ছিল, যে ছবিটা সবার মনের মধ্যে যাতে গেঁথে বসে। অর্থাৎ কেউ যদি একটু বাড়াবাড়ি করেও থাকেন তাহলে সেই চেনা ছবিগুলো সেগুলো কিন্তু তারা ফিরে আসতে দেবেন না, বরং কিছু অচেনা ছবি তারপর ধারাবাহিকভাবে ঘটবে, যেগুলো নতুন ছবি দেখতে অভ্যস্ত করে দেবে আপনাকে আমাকে, মানে ভোটারদের। খুবই ভয়ঙ্কর, এটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল। অর্জুন সিং নামটাই হচ্ছে উপদ্রব। কি চেষ্টা করছি? আমাকে মারার জন্য ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। चुनाव में किसी भी मतदाता के ऊपर दबाव बर्दाश्त नहीं किया जाएगा। জগদ্দলের অশান্তি মারপিটের বেলাগাম ছবিগুলোকে ভোটারদের ওপর প্রভাব ফেলবে না? থানা পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও এমন হিংসার ছবি কি
ভয়মুক্ত পরিবেশের পক্ষে। প্রথম দফায় ভোটারদের নিরাপত্তায় সসম্মানে উতরেছিল কমিশন, কিন্তু প্রার্থীদের নিরাপত্তায় নম্বর ছিল তলানিতেই। রবিবার রাতে জগদ্দল থানার সামনেই শুরু হয় মারপিট। ঘটনার সূত্রপাত জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার ও নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ওপর হামলার অভিযোগের পরেই। ঘটনার পর থেকে ব্যাপক ধরপাকড় শুরু হয়ে যায়। গ্রেপ্তার হয় এক তৃণমূল কাউন্সিলরও। জগদ্দলের অশান্তির আঁচ গিয়ে পড়ে ভাটপাড়াতে। বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেখানেই গুলিবিদ্ধ হন এক সিআইএসএফ জওয়ান। ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস 17 নম্বর ওয়ার্ডে কেবিন রোডে ভাঙা হয়েছিল। অর্জুনের ভাইপো রঞ্জিত সিং ওরফ গুড্ডু সিং সে ভাঙচুর করেছিল। দ্বিতীয় দফায় ভোট যে 100% শান্তিপূর্ণ হবে তার গ্যারান্টি কি মিলছে? সাজোয়া গাড়ি বা ঘন ঘন রুট মারছেও জগদ্দল আছে জগদ্দলেই। থানা ঘেরাও থেকে বোমা গুলি বাদ যাচ্ছে না কিছু। জগদ্দলের রেশ পড়ে পানিহাটিতেও। প্রধানমন্ত্রী সভার আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের 2 জায়গায় এমন অশান্তি কমিশনকে চ্যালেঞ্জে ফেলে দিল বলে মনে করছেন অনেকে। পার্থভূমিকার শ্যামে ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল কালকে ওরা এটা ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান। অর্জুন থানার ভিতরে ঢুকে, থানার প্রেমিসেসের মধ্যে ঢুকে লোকজনকে মারছে এবং তার সিআইএসএফরা মারছে। দেখুন, যেখানে প্রধানমন্ত্রীর সভা সেখানে এই রকম গণ্ডগোল, এই গণ্ডগোলটা সত্যি কথা বলতে কি এই নির্বাচন কমিশন বা যে বিরাট পরিমাণ বাহিনী এখানে রয়েছে তাদের চোখ খুলে দিচ্ছে। যে স্ট্র্যাটেজিতে তারা প্রথম পর্বটা সামলেছেন, এই দ্বিতীয় পর্বটা ওই স্ট্র্যাটেজিতে যে সামলানো যাবে না, এটা কি তাদের মনে হচ্ছে? মনে হলে সেটা তো অবাক হওয়ার কিছু নেই। দেখলেন তো, এখানে দুপক্ষই খোল্লা গণ্ডগোলের কথা বলছেন এবং সবথেকে বড় কথা একজন সিআইএসএফের জওয়ান গুলি খেয়ে গেছেন। ফলে কোনো কিছুই তো এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় নেই। তো তার মধ্যে খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে যে যেখানে শাসক দলের একজন বিধায়ক, সিটিং বিধায়ক, তিনি বলছিলেন শাসক দলেরই পার্টি অফিসগুলো নাকি ভাঙচুর হয়েছে। এবার এই অভিযোগগুলো কিন্তু একটুখানি অন্যরকম, একটু অপরিচিত ঢুকছে এবং এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে কি না সেগুলো একটা ভেবে দেখার একটা অবকাশ থাকছে আর কি। তবে দেখুন, দ্বিতীয় দফার ভোটে 2381 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 38,000 রাজ্য পুলিশ, এই যে এত বিরাট বড় একটা বাহিনী, তাদের স্ট্র্যাটেজি বদল করার যে দরকার আছে সেটাই কি জগদ্দল বুঝিয়ে দিল? এবার যে বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটাই কি জগদ্দল বোঝাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে নিজেদের স্টান্স কি এই বিরাট পরিমাণ বাহিনী তারা বদলাবে, এরকম কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? সবই পরপর দেখা যাবে এবং বোঝা যাবে। দেখুন, গোলমাল পরবর্তী তদন্তের বিষয়ে দু একটা কথা বললে আপনাদের হয়তো ব্যাপারটা পরিষ্কার হবে। কাল রাতে জগদ্দল থেকে শুরু হওয়া এই গোলমালের আঁচ যেরকম পানিহাটিতেও ছড়িয়েছে, তেমনি তদন্তটাও সমান্তরালে এগিয়েছে। ভাটপাড়া পুরসভার কাউন্সিলর গোপাল রাউত, তিনি যেরকম গ্রেফতার হয়েছেন, তেমনি পোস্টার খোলা নিয়ে পানিহাটিতে গোলমালে তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু গ্রেপ্তার হয়েছেন। এই 2 জায়গাতেই ধরপাকড়ের পেছনে যেরকম বাহিনীর তরফে কড়া মনোভাবটা প্রকাশ পেয়েছে, তেমনি তো অভিযুক্তদের বিরুদ্ধে ধারা দেওয়াতেও কড়া মনোভাব ফুটে উঠেছে। এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা দেখছিলাম নির্বাচন কমিশন আগেই ঘোষণা করে দিয়েছিল যে এবার যাদের কিন্তু এই ভোটের ক্ষেত্রে গণ্ডগোলে ধরা হবে, এতদিন কি ছিল, গণ্ডগোল হচ্ছে, কাউকে ধরে নিয়ে আসলেন, 1000 টাকার বন্ডে সে বেরিয়ে চলে গেল। এবার যে সেটা হবে না, এদের ছাড়া পেতে যদি বন্ড দিতেই হয় তাহলে যে ন্যূনতম 20-25 হাজার টাকা দিতে হবে, এটা তো নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছিল যে এদের বিরুদ্ধে কি কি ধারা দেওয়া হবে। এবার বলতেই পারেন এই ধারা ঠারা আগে ভাগে বলে দেওয়ার কি ব্যাপার থাকতে পারে? যেরকম হবে সেরকম ধারা লাগবে। সেরকম ধারা যে অতীতে দেওয়া হতো না সেটা জেনেই কি কমিশন এবার
একদম সুনির্দিষ্ট ধারার কথা বলে দিয়েছিল? এটাও কি তাদের মনে হচ্ছিল একদম ঠিক না করে দিলে হয়তো বজ্র হাঁটুটি ফসকা গেরো গলে এরা সবাই বেরিয়ে চলে যাবে? সেই জন্যই কি একদম সুনির্দিষ্ট ধারা দেওয়ার কথা? এবার দেখুন এর ফল কি। জগদ্দলে ধৃতদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে জানেন? বিস্ফোরকারীর অস্ত্রসহ গোলমাল, খুনের চেষ্টা, সব কটা। এবার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এর মধ্যে একাধিক অভিযোগ কিন্তু জামিন অযোগ্য। এতগুলো জামিন অযোগ্য ধারা যাদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে তারা একদিন পর ভোটের ময়দানে যে থাকবেন না এটা তো মোটামুটি ধরে নেওয়াই যেতে পারে। জগদ্দলের এরকম মোট 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবার তার মধ্যে যারা ধরা পড়েছে দেখলেন তো, তারা যেরকম রয়েছে, ওই 2 কাউন্সিলরের নাম তো বলেই দিলাম, দুটো জায়গায় পানিহাটি এবং জগদ্দলে, ওখানে একজন কাউন্সিলর, এখানে একজন কাউন্সিলর। সবার বিরুদ্ধে এরকমই সব ধারা টারা হয়তো দেওয়া হয়েছে। এবার তাদের অবস্থা বুঝতে পারছেন, ভোটে তাদের দেখতে পাওয়ার সম্ভাবনা কতটা। ঠিক সেরকমভাবেই যারা ধরা পড়েনি মানে কিন্তু যাদের নামগুলো রয়েছে ওই অভিযোগের মধ্যে, যাদের বিরুদ্ধে ওই ধারা ঠারা লাগিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করার সময়, ভাটপাড়ার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ, ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা, আর এক তৃণমূল কাউন্সিলর অরুণ সাউ, এরা ধরা পড়লেও এদেরও তার মানে ছাড়া পাওয়াটা মুশকিল। এই জন্যেই অভিজ্ঞতার দাম দেওয়াটা খুব জরুরি, জানেন তো কেন বলছি? দেখুন, প্রথম দফার ভোট হয়ে যাওয়ার পর কমিশন আর কেন্দ্রীয় বাহিনী তো বটেই, এমনকি রাজ্য পুলিশের শরীরী ভাষা দেখেও, যাদের জন্য ওই সমঝদারও কেলে ইশারাই কাফি হতা হয় না, ঠিক সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই কি ঘটতে চলেছে তার একটা সম্যক ধারণা তিনি পেয়ে গেছিলেন। এটা কিন্তু তার বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি। তিনি কি বলেছিলেন? পুলিশ কিরম যেন বদলে গেছে। আর সেইটা অনুধাবন করেই তিনি তার দলের কর্মীদের জন্য তার পরামর্শ কি ছিল, পরামর্শ না সতর্কবার্তা, স্পষ্টভাবে বলে দিয়েছিলেন কেউ যেন কোনো গোলমালে মারপিটে জড়িও না, ফাঁদে পা দিও না, কেউ কোথাও মারপিট করো না। দেখুন পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম অরূপ বিশ্বাসও তার কর্মীদের ওই একই রকম পরামর্শ দিচ্ছেন। আর এটা দেখে যদি আপনারা ভাবেন যে নর্মাল কোর্সে রাজনীতি যারা করেন বা যারা এই ভোটে যে বিশেষ গুরুদায়িত্ব নিয়ে যে কর্মীকুল মাঠে নামেন, তারা তো আসলে যুদ্ধ করতে নামেন। এবার তাদের এরকম মানে আমাদের এখানে আর যাই হোক, দেখুন ওই শান্তিপূর্ণ সত্যাগ্রহ যে হয় না এটা আপনারা সবাই জানেন। এখানকার রাজনীতির ধারাটা অন্যরকম। চরমপন্থী স্বাধীনতা সংগ্রাম তো এখানেই হতো সব থেকে বেশি। ফলে এই রকম একটা জায়গায় যখন ওই সৈনিক কুলকে বলা হয় সুমনের ভাষায় বেয়নেট নয় গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে, এই সেটা হলে তো কিরকম একটা অদ্ভুত অদ্ভুত একটা কালচারাল শক লাগে, তা না? কিন্তু ভাবতে পারছেন তো, আপনাদেরও মনে হচ্ছে যে বেড়াল বলে মাছ খাবো না, এই রকম একটা মন্ত্র জপে দেওয়াটা কি এত সহজ? সহজ যদি রাজনীতিক দুধে হন, পোর খাওয়া হন এবং তার সেই পরামর্শ না মানলে কি হতে পারে সেটা বোধহয় এই ভাটপাড়া আর পানিহাটি দেখেই বোঝা যেতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝেছিলেন মারপিট করলে ওদের লাভ। কেন লাভ? ওই যে দেখুন, মারপিট বা গোলমালে জড়ালে ওই গোপাল রাউত বা স্বপন কুণ্ডুর মতো এই কাউন্সিলরদের যে হাল, সেই হালই হবে। ভোটের দিন যদি কেউ নাই থাকেন তাহলে খেলাটা হবে কি করে? টিমে যদি প্লেয়ার কম পড়ে যায় তখন কি হবে? যতক্ষণ পুলিশ তদন্ত করছে ততক্ষণ আবার একরকম, কিন্তু কমিশন যে কথাটা আরেকটা ঘোষণা করেছে সেটা তো আরও এদের মানে যারা একটু ভোটের সময় একটু নড়াচড়া করে খেলতে ভালোবাসেন তাদের জন্য আরও একটুখানি চাপের আর কি। কী বলেছে কমিশন? যদি কোথাও বোম ঠোম পাওয়া যায় তাহলে তার তদন্ত ভার ওই এনআইএর হাতে দেওয়া হবে। ভাবুন তো, এনআইএর হাতে যাওয়া মানে কি হবে ভাবুন। কোথাও কোনো নাশকতার সন্দেহ, বিস্ফোরক উদ্ধার বা অস্ত্র আইনে মামলা রুজু হলে ওই এনআইএর হাতে তদন্তভার যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়।
এবং সেক্ষেত্রে সরাসরি ইউএপিএতে তদন্ত শুরু হয়, ইউএপিএ ধারা লেগে যায়। এবার ইউএপিএ মানে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, কড়া একটা আইন, সোজা বাংলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন। এটা বলতে শুনতে যাই হোক, এটার তাৎপর্য মারাত্মক। সাধারণ মামলায় 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হয়, কিন্তু ইউএপিএতে তদন্ত যদি হয়, এই তদন্তকারী সংস্থা চার্জশিট দেওয়ার জন্য 180 দিন সময় পায়, মানে ডাবল, মানে দ্বিগুণ সময় ধরে ধৃতদের জেরার সুযোগ থাকে তদন্তকারীদের সামনে। তারপর তো মামলা, এবং সেক্ষেত্রে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দীর্ঘদিন জেলে থাকতে হতে পারে। তাহলে যারা ভোটে গোলমালে জড়াচ্ছেন তাদের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হলে কি হতে পারে বুঝতেই তো পারছেন। আর যারা এই ভোটের সময় খেলাধুলো করার জন্য একটু আধটু বাজি ঠিজি সাপ্লাই দেন আর কি, হ্যাঁ বাজি, আমাদের এখানে তো বাজি ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, এটা রাজনৈতিক নেতারাই আমাদের বুঝিয়েছেন, যেখানে যা উদ্ধার হয় সবই বাজি। তো সেই ধরে নিন বাজি আর কি। এবার বাজি পাওয়া গেলেও যে এনআইএ লেগে যেতে পারে সেটাই তো কমিশন পরিষ্কার করে দিচ্ছে। তাহলে ঠেলাটা কত দূর বিপজ্জনক বুঝতে পারছেন। এর মধ্যেই তো আবার ভাঙড়ে ওই মাঝেরহাটে বোমা উদ্ধার হয়ে গেছে। গতকাল একটা পরিত্যক্ত বাড়ির থেকে 79টা তাজা বোমা উদ্ধার হয়েছে। আর সেই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু যথারীতি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার কেউ কেউ বলতে পারেন যে তৃণমূলকে বেকায়দায় ফেলতে অমিত শাহর মন্ত্রকের এটা একটা ষড়যন্ত্র, কিন্তু ঘটনা হচ্ছে এটা কে নিশ্চিত করে বলবে যে ভাঙড়ে ওই বোমাটা তৃণমূলই মজুত করেছিল? এটা তো কোথাও প্রমাণিত হয়নি। বোমা তো আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, এমনকি বিজেপি, এমনকি অন্যান্য দল, এমনকি নির্দল যে কেউ রাখতে পারে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ তো কিছু বলা সম্ভব না। আর বোম পাওয়া গেলে যে এনআইএ তদন্ত করবে এটা তো কমিশন আগেই বলে দিয়েছে। তাহলে নিশ্চিত করে কারোর দিকে ষড়যন্ত্রের অভিযোগ তো তোলা যাবে না। এমনও তো হতে পারে কেউ এই বোমাগুলো তৈরি করছিল, মানে এই বাজিগুলো তৈরি করছিল আর কি, কোনো বাজি ব্যবসায়ী, তারপর সেটা কোনো যে কোনো রাজনৈতিক দলের কাছে সেগুলো বিক্রি করতে পারতো। কিন্তু যেই এই বোমা বানিয়ে পারে, বারবার বোমা বেরিয়ে যাচ্ছে, মানে এই বাজি বানিয়ে যাক, তারা কিন্তু এখন ইউএপিএতে অভিযুক্ত হবে, মানে ধরা পড়লে জেল, এবং জেল থেকে কবে বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে ততদিনে যাবতীয় খেলাধুলো কিন্তু শেষ হয়ে যেতে পারে। ফলে যারা ধরা পড়বে তাদের যে মোটামুটি খেলা শেষ এটা তো পরিষ্কার। ফলে বুঝতে পারছেন, হ্যাঁ এবার কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে অন্তত ওই দ্বিতীয় ফেজের ভোটগুলো যেখানে হবে সেখানকার বিভিন্ন জায়গায় বেওয়ারি সেরকম প্রচুর বাজি ঠাজি পাওয়া যেতে পারে। কারণ কে আর ঘরের মধ্যে এই বাজি ঠাজি রেখে যেচে ঘরে ইউএপিএ বা এনআইএ ডেকে নিয়ে আসে বলুন? এটা তো পরিষ্কার, নিজের ভালো সবাই বোঝে। এবার এতগুলো কথা কেন বললাম জানেন? যারা এখনও ভাবছেন কমিশন 2.5 লক্ষ ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উত্তরপ্রদেশ আর কাশ্মীর থেকে এই যাবতীয় আসা সাঁজোয়া গাড়ি ঠাড়ি, ওরা যেরকম ওই প্রথম পর্বের ভোটটায় একটুখানি কিছুই করেনি, প্রায় কোথাও কিছু হয়নি, সেই রকমভাবেই চারপাশে শুধু ফুলদানির মতো সে দাঁড়িয়ে থেকেছে আর 2-4 বার রুট মার্চ করেছে, তাই দিয়ে যতটা ঠান্ডা হয়েছে বলে এখন তারা কৃতিত্ব নিচ্ছে। তাই দুটো কথা মনে রাখা উচিত। এক, এই দফাতেই এবারের মতো ভোটের নোটে গাছটা যেরকম মোড়াবে, তেমনি এই দফায় বাহিনী যদি একটু বাড়াবাড়িও করে তাহলে কিন্তু সেই বাড়াবাড়ির বিরুদ্ধে রাজনৈতিক ফয়দা নেওয়ার সুযোগ নেই। প্রথম পর্বে সেটা ছিল, সেই সময় কিছু হলে দ্বিতীয় পর্বে তার প্রভাব পড়তো, এবং সবথেকে বড় কথা বিরাট প্রতিরোধ বা বিতর্কের মুখে পড়ার সম্ভাবনা থাকতো এই কমিশন, কেন্দ্রীয় বাহিনী, সব কিছু, মানে যেটার পরিপ্রেক্ষিতে ভোটে কেউ না কেউ ফয়দা নিতে পারত। দ্বিতীয় পর্বে সেরকম কিছু হলে কোনো সম্ভাবনা কিন্তু নেই। আর 2, ভাঙড়ের মতো কোনো ঘটনায় যদি স্বরাষ্ট্রমন্ত্রক হস্তক্ষেপ করে তাহলে ইউএপিএতে যা যা করা ধারা আছে আর কি, সেই রকম সব ধারার মুখে যদি পড়তে হয় তাহলে কিন্তু সাড়ে সর্বনাশ। মানে যারা ধরা পড়বেন তাদের জন্য এইভাবে খাল কেটে
এনআইএ ডেকে নিয়ে আসাটা কি ঠিক হবে? এটা নিশ্চয়ই বহু লোক ভাবছেন, এবং এই ভাবনা চিন্তার প্রভাব সেটা কিন্তু দ্বিতীয় পর্বের আগে আরও অনেকগুলো জায়গায় হয়তো দেখা যাবে। উদ্ধার হলে তো এখন যে এনআইএ অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারে, বিস্ফোরক অ্যাক্ট অনুসারে এনআইএর হাতেই তদন্ত যাবে। তো স্বাভাবিকভাবে কোর্ট সঠিক রায় দিয়েছে। আর ভাঙড়টাকে কি করেছে আপনারা জানেন তো? ওখানে শওকত মোল্লা গিয়েছে। শওকত মোল্লা গিয়ে ওখানে আইএসএফ কে হারানোর জন্য সাম দাম দণ্ড ভেদ, গুন্ডামি, বদমাশি, যা যা করা দরকার সব করছে। সার্টিফাইড গুন্ডা। এদেরকে কেউ রাজনীতিতে আনে? এরা বামপন্থী, যখন বামফ্রন্ট ছিল তখন বামফ্রন্ট আমলে বামপন্থী ছিল, হঠাৎ করে এখন তৃণমূল হয়ে গেল। এদের কাজ হচ্ছে গুন্ডামি করা। এনআইএ তদন্ত না, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিক, এফিসিয়েন্ট অফিসারদের ফিরিয়ে আনুক, যথেষ্ট বেঙ্গলের অফিসাররা। এনআইএ তদন্ত করা মানে কি? কিছু মাইনরিটি ছেলেকে হ্যারাস করা, কিছু মাইনরিটি ছেলেকে জেলে ঢুকিয়ে দেওয়া, 6 মাসের জন্য তাদের বেল হবে না। এই তো একটা ছোট্ট গন্ডগোল খিদিরপুরে এনআইএ করে দিয়ে 50টা ছেলেকে ভেতরে ঢুকিয়ে দিল। দেখুন, সুকান্ত মজুমদার আর ফিরহাদ হাকিম, এই দুজনের কথা থেকে কিন্তু অনেক কিছু বোঝার আছে। প্রথমে সুকান্ত মজুমদারের কথাটাই বলি। আপনার সুকান্ত মজুমদারের কথা শুনলে আপনাদের মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে যে বিজেপির একজন নেতার কথা শুনছি, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথা শুনছি, না একজন আইএসএফ লিডারের কথা বলছি। আসলে ওনার যে আইএসএফের প্রতি সমবেদনাটা, সেটার কারণ তো একটাই, তিনি চান ওখানে যে আইএসএফ অত্যন্ত শক্তিশালী সেটা সবার সামনে তুলে ধরতে, এবং তাদের আটকাতে তৃণমূল যে মরিয়া, তাদের সঙ্গে যে তৃণমূল পারছে না, সেই জন্যই এই শওকত মোল্লা বা অন্যান্যরা মারমুখী হয়ে উঠতে পারেন, এইটা প্রচার করে দেওয়া। অর্থাৎ ওখানে যত বেশি এই দু দলের মধ্যে লড়াইতে সংখ্যালঘু ভোটটা ভাগাভাগি হবে, তত তো বিজেপির সুবিধে। এক জায়গায় তো কোনো কিছু আটকে থাকে না, ওটা গোটা বাংলাতেই বিভিন্ন জায়গায় তাহলে সেই ট্রেন্ডটা চলতে থাকবে। সোজা কথা হচ্ছে যে এই দ্বিতীয় দফার ভোটে যত বেশি সংখ্যালঘু ভোটটা ভাগাভাগি হবে, তত তাদের সুবিধে। ঘুরিয়ে সেটাই ওই সমবেদনা জানানোর মধ্যে দিয়ে মনে করিয়ে দিলেন তিনি। এটাও মনে করিয়ে দিলেন যে শওকত মোল্লা অতীতে বামফ্রন্টে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে আসা হয়েছে। কেউ আগমার্কা নন, এটা বলে আবার আগমার্কা তৃণমূলীদের মধ্যে হয়তো তিনি খানিকটা খোঁচাও দিয়ে দিলেন আর কি। এটা রাজনীতিকরা খুব ভালো পারেন আর কি। আর ফিরহাদ হাকিম, তার বক্তব্য শুনলে আপনার কিন্তু প্রথম যেটা মনে হবে, যে ভয়টা নির্বাচন কমিশন ধরানোর চেষ্টা করছে, তিনি তো সেই ভয়টারই বিজ্ঞাপন করে দিলেন। এনআইএ ধরলে যে 6 মাসের জন্য জেলে চলে যাবে, এই তার খিদিরপুরের ঘটনায় যে 50 জনের ছেলে এনআইএর হাতে গ্রেফতার হয়ে আপাতত জেলে চলে গেছে এবং সেখানেই রয়েছে, তারা কবে ছাড়া পাবে কোনো ঠিক নেই, এটা তো তিনিই প্রচার করে দিচ্ছেন। এটা যদি বাকিদের ওপর, যাদের একটু আধটু খেলাধুলো করার আগ্রহ আছে, তাদের ওপর প্রভাব ফেলে, তাহলে কী হবে? কমিশনের তথ্য কি বলছে জানেন? বলছে দ্বিতীয় পর্বের ভোটের আগে গত 48 ঘন্টায় 1500-এর বেশি গুন্ডা বদমাইশ এ রাজ্যে ধরা পড়েছে। কমিশনের চোখে তারা দুষ্কৃতী। এবার তাদের মধ্যে কেউ যদি এনআইএর পাল্লায় পড়ে যায়, তাহলে তো তাদেরও ওই খিদিরপুরের 50 জনের মতো অবস্থা হবে। আর সুকান্ত মজুমদার, তিনি তো পরিষ্কার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি একটা শিক্ষাদানের ঢঙেই বললেন আর কি, যে দুষ্কৃতীদের কোনো দল হয় না, যখন যে ক্ষমতা আসে দুষ্কৃতীরা তাদের হয়ে খাটে। মানে ওই নতুন বোতলে পুরনো পানীয়ের মতো। কথাটা তো খুব যে ভুল তাও নয়, কিন্তু সেটা আবার সবার জন্যই কিন্তু সতর্ক বার্তা। মানে যদি কেউ নতুন ক্ষমতায় আসে, তারা দাবি করছেন, বিজেপি দাবি করছেন যে তারা এবার ক্ষমতায় আসবেন, এবার পরিবর্তন আসবে। যদি ঘটনাচক্রে সেই পরিবর্তনটা এসে যায়, তাহলে তাদেরও যে সেই রকমই সতর্ক থাকতে হবে, যাতে ওই নতুন বোতলে আবার পুরনো পানীয় না ঢোকে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। দেখুন, কংগ্রেস জমানার থেকে বামফ্রন্টের শাসন, তারপরে এই তৃণমূল সরকারের সময় দুটো জিনিস তো কমন, দলবদল। এবং এই দলবদলটা সবসময় যে ওই রাজনৈতিক নেতাদের, যেগুলো দেখে দেখে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, সেগুলো তো আপনারা জানতে পারেন। তলায় তলায় যাদের দলবদলটা নিয়মিত হতে থাকে, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনারা টের পান,
সেটা দুষ্কৃতীদের বা সমাজ বিরোধীদের দলবদল। আন্ডারওয়ার্ল্ডের লোকজনও কিন্তু নিয়মিত দল বদলান, এবং সত্যি কথা বলতে কি, অনেকে বলেন যেরকম হঠাৎ করে যখন দেখা যায় না ওই সার দিয়ে পিঁপড়ে যাচ্ছে, দেখলে বাড়ির লোকেরা বয়স্করা বলেন যে এই এত পিঁপড়ে বেরিয়েছে, নিশ্চয়ই আজকে বৃষ্টি হবে, মানে বৃষ্টির আগাম একটা ইঙ্গিত পিঁপড়েরা পান। ঠিক একইভাবে ভোটে কোনো যদি পরিবর্তনের আঁচ থাকে, সেটা নাকি সবার আগে দুদল, মানে রাজনৈতিক ক্ষমতার হাত বদল হচ্ছে কিনা সেটা নাকি দুদলকে দেখে বোঝা যায়। তাদের হাওয়া মোড়ো বোঝার জন্য বলা যেতে পারে। গুন্ডা আর পুলিশ, এরাই নাকি সবার আগে হাওয়ার উল্টো গতিটা বুঝে যায়। গুন্ডাদের ক্ষেত্রে সেটা পরিষ্কার, তাদের দেখতে পাওয়া যায় না, তারা উবে যায়। গন্ডগোল আছে সামনে, এটা বুঝে গা ঢাকা দেয়, তলায় তলায় নিষ্ক্রিয় হয়ে থাকে অন্তত প্রাথমিক ঝঞ্ঝাটার সময়, তারপর চুপচাপ অন্য জার্সি পরে বেরিয়ে চলে আসে। আর পুলিশ, তারা নাকি রাতারাতি নিজেকে বদলে নেয়। দেখুন, ভোটের ফল কী হবে সেটা জানতে তো 4 মে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যদি পুলিশের শরীরী ভাষা তৃণমূল নেতা নেত্রীরা লক্ষ্য করেন, তাহলে তারাও কিন্তু বলতে পারেন যে নিশ্চিন্তে আর থাকা গেল না। কারণ জগদ্দলের ছবি আপনাদের দেখালাম, আর আজ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে পুলিশের সামনেই বিজেপি তৃণমূলের সংঘর্ষ হয়েছে। প্রথমে বিজেপির মিছিলে হামলার অভিযোগ ওঠে, কিন্তু তারপর পাল্টা নাকি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়, তৃণমূল সমর্থকদের মারধর করা হয় বা তাদের বাইক ভাঙচুর হয়, এরকম অভিযোগও উঠছে। এবং এই যে তৃণমূলের পার্টি অফিসে হামলা, এটা কিন্তু একবার নয় 2বার হয়েছে বলে অভিযোগ। সেক্ষেত্রে পুলিশ কী করছিল? এটা যদি তৃণমূল নেতারা বিচার করতে বসেন, তারা যে বক্তব্যটা দিচ্ছেন, যে অভিযোগটা করছেন, সেটা শুনে তাদের নিজেদের মনেই সন্দেহ বাসা বাঁধতেই পারে। কারণ গোলমালের সময় পুলিশ থাকলেও তারা নাকি তৃণমূলের পার্টি অফিস বা তৃণমূল সমর্থকদের বাঁচাতে বিন্দুমাত্র উৎসাহী হয়নি বলেই তো তৃণমূলের তরফ থেকে অভিযোগ আসছে। এবার দেখুন, প্রাথমিকভাবে আপনার আমার কাছে এটা পুলিশি ব্যর্থতা, তারা পরিস্থিতি সামলাতে প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে বলে ধরে নিতে হবে। কিন্তু শাসক দলের কাছে তাদের ওপর হামলা হচ্ছে, তাদের পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, এবং তারা অভিযোগ করছে সেই সময় পুলিশ হামলা হচ্ছে দেখেও নিষ্ক্রিয় থেকেছে। এটা যদি চারপাশে আস্তে আস্তে ছড়াতে থাকে, তাহলে তো ধরতে হবে পুলিশ, মানে যারা শাসক দল, যারা একরকম চোখে পুলিশের একরকম আচরণ দেখে অভ্যস্ত, তাদের চোখেই হয়তো গোটা ব্যাপারটা বেশি লাগছে। ফলে তাদের মনে হতেই পারে যে পুলিশ কি বদলে যাচ্ছে, এ তুমি কেমন তুমি, এই বলে যে তারা প্রশ্ন করে বসেন, তাহলে তো বুঝতে হবে যে হাওয়াটা একটু উল্টো পাল্টা, তাই না? তো সেটা যদি হয়, তখন কিন্তু আরও অনেকগুলো ছবি আপনাদের সামনে চলে আসবে। সোমনাথ শ্যামের কথাটা একটু আগে বলছিলাম, তিনি এতদিন বিধায়ক ছিলেন, এবারও প্রার্থী। তিনি বলছেন যে তাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাজা, তিনি কিছুদিন আগে আপনাদের মনে আছে প্রেস কনফারেন্স করেছিলেন, যেদিন রাজ্যে কলকাতায় ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। তার পেছনে দাঁড়িয়ে ছিল 6জন তৃণমূলের কর্মী, কারোর মাথায় ব্যান্ডেজ, কারোর হাতে, কারোর বুকে। শশী পাজার অভিযোগ কী ছিল? তার বাড়িতে বিজেপি সমর্থকরা হামলা করেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখেছে, আর তার দলের সমর্থকরা তারা যে এই লেভেলের আহত হয়েছেন সেটা জলজান্ত প্রমাণ তারা সবার সামনে হাজির করেছে। এবার দেখুন, শাসকের মনে এই সমস্ত দেখে কু না গাওয়াটাই অস্বাভাবিক, এটা আমরা জানি। এতদিন ধরে তারা যে জিনিসটা দেখে অভ্যস্ত, সেখানে উলট পুরাণ হচ্ছে দেখলে তাদের একটা ভেতরে ভেতরে ধাক্কা তো লাগবেই। কিন্তু ঘটনা হচ্ছে, সেই ধাক্কাগুলো যখন এরকমভাবে প্রকাশ্যে চলে আসে, যখন একজন বিধায়ক তার পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তোলেন, বা একজন মন্ত্রী সামনে এতজনকে আহত তাদের দলের সমর্থক তার বাড়িতে থাকা অবস্থায় আহত, তাদের ওই ব্যান্ডেজ বাঁধা ছবিগুলো দেখান, তখন কোথাও গিয়ে বাকিদের জন্য কি একটা
সতর্কবার্তা হয়ে যায় না? তারাও কি একটু ভেতরে ভেতরে কুঁকড়ে যান না? সোজা কথায় তাদের মনোবলে কি একটু ধাক্কা লাগে না? এই প্রশ্নটার উত্তর কিন্তু তাদেরও খুঁজতে হবে। কারণ যদি সত্যিই লাগে এবং তার সঙ্গে সঙ্গে যদি এই ইউএপিএ, এই বাকি যা যা পুলিশের রণংদই মনোভাব, এই সবগুলো যোগ হয়, তাহলে ভোটের সময় কিছু খেলোয়াড়ের মধ্যে খেলতে অনীহা দেখা দিতে পারে। দেখুন, কতগুলো জিনিস পরপর এই আসছে, কিন্তু এরকমই আসছে। পূর্বস্থলী, এটা তো সেই 2006 সাল থেকে পূর্বস্থলী দক্ষিণ, সেটা তৃণমূলের দখলে আসনটা, মানে একদম পাকাপোক্ত তৃণমূলের ঘাঁটি বলতে হবে। সেখানে তৃণমূলের অফিসে যেরকম ভাঙচুর হয়েছে, তেমনি পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলর নাড়ু ভকতকে গ্রেফতার করার মতো ঘটনাও ঘটেছে। পূর্বস্থলীর কাউন্সিলর কি বলছেন জানেন? বলছেন দলকে রক্ষা করতে গিয়ে তিনি নাকি ফেঁসে গেলেন। এবার এই বার্তাগুলো যদি আবার বাকি যারা দলকে ভবিষ্যতে অন্তত এই দ্বিতীয় পর্বে রক্ষা করার কথা ভাবছেন তাদের কানে যায়, তাহলে কারা ফেঁসে যাবেন এবার একটু ভেবে দেখুন তো। মানুষের জনপ্রতিনিধি আমি, মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার। যে কাজটা করেছি মানুষের জন্য করেছি। কি কাজ করেছেন? মানুষকে রক্ষা করার। আমাকে গ্রেফতার করেছে মানুষের কাজ করার জন্য, বাকি কথা আমাদের দল বলবে। দেখুন, রাজনীতি যারা করেন তাদের অনুমান করার ক্ষমতা সাধারণের থেকে আলাদা। তবু আমরা একটু অনুমান করার একবার চেষ্টা করি। দেখুন, কমিশনের পূর্ব ঘোষণা মতো এবারের ভোটে যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাটা কেন ঘটলো সেটা দ্রুত খুঁজে বার করার কথা পুলিশের। আপনারা দেখেছেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমিশন ভোট ঘোষণার পর থেকেই কীরকম খুঁতখুত করছে। পারফেকশনিস্ট বলে না যে এটা এখানে এরকমভাবে রাখতে হবে, রাখলেন তার মনে হলো না এটা ঠিক নেই, আর একটু সরিয়ে রাখতে হবে। এই হচ্ছে কমিশনের অবস্থা। তারা প্রথমে পুলিশ প্রশাসনে আপাদ মস্তক প্রচুর বদল করলো, কিন্তু সে তো প্রথমবার। সে বদলের ওপরে যে কতবার রদবদল হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এবার কমিশনের এই কড়া মনোভাব প্রশাসনের কাজে কর্মে প্রতিফলিত হতে শুরু করেছে। কমিশন যেরকম দ্রুত ঘটনার কারণ খুঁজে বার করার জন্য বলেছে, তেমনি তো দ্রুততার সঙ্গেই মানে সবাই সেই দ্রুত মানে কতটা দ্রুত সেটার একটা কম্পিটিশানে নিয়ে পড়েছে। হুগলির পুলিশ সুপার যেরকম একটা ঘটনার কারণ আজ চরম দ্রুততার সঙ্গে খুঁজে বার করেছেন। আর জগদ্দলের নরেন্দ্র মোদীর সবার আগে যেরকম তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়েছিল, তেমনি হুগলির ধনেখালি আর আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার আগে সংঘর্ষের অভিযোগ উঠেছিল। প্রথমে প্রচার চলাকালীন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়িতে হামলা হয়, তখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গোঘাটেই আরামবাগের তৃণমূলের সাংসদের গাড়িতে হামলা হয়। তৃণমূল সাংসদ মিতালি বাগ গাড়িতে বসে থাকাকালীনই গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। সেই ছবি যেরকম ক্যামেরাবন্দি হয়েছে, তেমনি তৃণমূল সাংসদের আর্তনাদ সেটাও ক্যামেরাবন্দি হয়েছে। এবার ভেবে দেখুন, তৃণমূলের একজন সাংসদ তিনি এই রাজ্যে ভোটের আগে প্রকাশ্যে কাঁদছেন, চিৎকার করে আর্তনাদ করছেন, এটা তার দলের জন্য কিরকম বিজ্ঞাপন হতে চলেছে। নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আছে, আমি আসছিলাম। তুমি কি দেখতে পাচ্ছ? নির্বাচন কমিশন, এর জবাব তোমাকে দিতে হবে। আমার জীবনের যে ক্ষতিপূরণ রয়েছে তোমাকে ফিরিয়ে দিতে হবে জ্ঞানেশ কুমার। দেখুন, গোঘাটের বিজেপি প্রার্থী যেরকম তার প্রচারে হামলার পর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তেমনি তো মিতালি বাগও সময় নষ্ট না করে বিজেপির বিরুদ্ধে তড়িঘড়ি অভিযোগ করেছিলেন। এবং সেই অভিযোগের উপর ভিত্তি করেই পরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেন।
আর শুধু অভিযোগ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 4 মে ফল প্রকাশের পর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবার দেখুন, রাজনীতিতে যে ব্যবস্থার একটা নিজস্ব ভাষা আছে এটা তো সবাই জানে। এই ব্যবস্থার মানে কী হয় সেটা হাড়ে হাড়ে বহু লোক বহুবার টের পেয়েছেন। কাজে 4 মে ফল প্রকাশের পর গোঘাটে মিতালিবাগের গাড়িতে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে তৃণমূলের ব্যবস্থাটা কী হবে আর কতটা হবে সেটা নিয়ে একটা কৌতূহল থাকতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই সেটা যে কী লেভেলের হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণাও মোটামুটি মানুষজনের আছে আর কি। কিন্তু মুশকিল হচ্ছে, কাল বিলম্ব না করে হুগলি জেলা পুলিশ জানিয়ে দিয়েছে যে মিতালিবাগের গাড়িতে হামলার ঘটনাটা নাকি সাজানো। মানে যাদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ সেই বিজেপি নাকি হামলাটা করেনি, বরং দলের সাংসদের গাড়িতে হামলা করায় তৃণমূলেরই একজন গ্রেফতার বলে পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন। আর বিজেপির প্রচারের হামলায় আরও 4-5 জন গ্রেফতার হয়েছেন। শুধু সেখানেই শেষ নয়, রাতেও গ্রেফতারি চলছে। এবার পুলিশের কাজ করছে, তাদের হাতেই যেহেতু আইন, তারাই যেহেতু তদন্ত করছে, তাই তাদের কথা বিশ্বাস করতে হচ্ছে। পুলিশের কথা মতো গোঘাটে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা যদি সত্যিই সাজানো ঘটনা হয় তাহলে তো প্রশ্ন জাগে যে বিজেপি প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ যাতে বেশি প্রচার না পায় সেটা নিশ্চিত করতেই কি সাংসদের গাড়িতে এইভাবে তৃণমূল হামলা করালো? কিন্তু ঘটনা হচ্ছে সাজানো অভিযোগ আসলে এটা সেম সাইড, এটা তো অন্য কেউ বলছে না, এটা পুলিশ স্বয়ং বলছে। এবং এই রকম বিষয়টা অতীতে তো আমরা বহুবার আমরা উল্টে যেতে দেখেছি। বিরোধীদের ওপর হামলা হয়েছে বা বিরোধীরা আক্রান্ত হয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে অতীতে কিন্তু আমরা শুনতাম সেটা বিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এখন ঘটনা এক, পুলিশ এক, কিন্তু বক্তব্যটা ঘুরে যাচ্ছে, ঘুরছে। দেখুন, এইভাবে হামলার প্লট সাজানোয় শাসকের অস্ত্র বুমেরাং হয়ে গেল কি না এটা তো নতুন করে এই প্রশ্নটা উঠে পড়ছে। কারণ আবার বলছি, যা বলার পুলিশ বলছে, পুলিশের বক্তব্যকে ধরেই তো এটা সরকারি ভাষ্য, তো সেটা ধরেই আপনাকে ভাবতে হবে। কিন্তু একটা কথা ভাবুন, এই যে হঠাৎ করে অভিযোগগুলো বদলে যাওয়া, শাসক দলের অভিযোগটা সাজানো, এই বক্তব্যটা সামনে আসা, শাসক দলের পার্টি অফিস আক্রান্ত হচ্ছে, এগুলো কোনোটাই কিন্তু আবার বলছি কোনো লোকের আক্রান্ত হওয়া গণতন্ত্রে কাঙ্ক্ষিত নয়, কোনো পার্টি অফিস ভাঙচুর হওয়া গণতন্ত্রে কাঙ্ক্ষিত নয়, কোনো বিরোধী কোনো শাসক কারো রক্তপাত গণতন্ত্রে কাঙ্ক্ষিত নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত বহুদিন ধরেই আমাদের রাজ্যের রাজনীতিতে এগুলো তো একদম ট্রেডমার্ক হয়ে গেছে। এগুলো বাদ দিয়ে তো কেউ কিছু ভাবতেই পারেন না। ফলে আজকে এগুলো সব অন্য মানে হয়ে লোকের সামনে আসছে। কেউ বলছেন এটা নিন্দাজনক, এগুলো হওয়া উচিত না, ওই সমস্ত কারোর মাথায় তো আসছে না। তার বদলে কোন চিন্তাটা সবার আগে মাথায় আসছে? লোকজন অভ্যস্ত হয়ে গেলে এটা কিন্তু মুশকিল। এতদিন ধরে লোককে অভ্যেস করিয়েছেন, লোকের অভ্যেস হয়ে গেছে এটাই তো হবে, এটাই তো হওয়ার কথা। ফলে সেটা নিয়ে এটা যে অন্যায়, এই ধরনের জিনিস যে হওয়া উচিত নয়, ভোটে রক্ত কেন ঝরবে, ভাঙচুর কেন হবে, এই কথা কেউ বলছে না। তার বদলে কি বলছে? 1.5 দশকের শাসক এভাবে আক্রান্ত হতে পারে, জানতাম না তো, এ তো অকল্পনীয়। এই জায়গাটা যদি আস্তে আস্তে লোকের মনের মধ্যে ফুটে উঠতে শুরু করে তাহলে তারাও কি কত হাওয়া বদলের একটা খোঁজ খবর নিতে শুরু করবে। তাদের মনে হবে না যে এই অভিযোগগুলো যেগুলো বুমেরাং বলছে পুলিশ, সেটা তৃণমূল নিজের দুর্বলতাকেই কি প্রকট করে দিচ্ছে না? অনেক পরিস্থিতিতে কিন্তু অনেক সময় সোজা অঙ্ক কঠিন লাগে। বদলে যাওয়া সময়ে চেনা সমীকরণগুলো কি কঠিন হয়ে যাচ্ছে? সিপিএম এর হারমাদ বিজেপির জল্লাদ হয়েছে। যারা আজকে
মিতালির উপর চড়াও হয়েছে, আক্রমণ করেছে। আমি মিতালিকে জিজ্ঞেস করলাম, তাদেরকে চেনো? সোমাশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরও যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। আমি আগে প্রথম বলি অভিষেক বাবুকে, ওনাকে বলি যে ডিজে বাজাবেন নাকি আপনি ব্যঞ্জন তাসা বাজাবেন, না ব্যান্ড বাজাবেন, না ঢাক বাজাবেন, ওটা আপনি ঠিক করুন। গোঘাটের মানুষ আপনাকে ঢাক বাজিয়ে পাঠিয়ে দেবে। কমিশনের উচিত আরো করা হওয়া। শুধু সেন্ট্রাল ফোর্স ঘুরে বেড়ালে হবে না, কেলানিও দিতে হবে তার সাথে। দেখুন, আধুনিক ক্রিকেটে কোনো কোচই কিন্তু ম্যাচের আগের দিন প্র্যাকটিস রাখেন না। ইদানিং আমরা এটা দেখেছি, জানেন তো, কারণ প্র্যাকটিসে ক্লান্ত হয়ে যেতে পারে, চোটাঘাত লেগে যেতে পারে, তাই তো ম্যাচের প্লেয়ার অনিশ্চিত হয়ে যাবে। জগদ্দলের ঘটনা দেখে কারোর মনে সন্দেহ হচ্ছে যে 29 তারিখ মাঠে নেমে যাদের খেলার কথা ছিল, তারা কি প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন? ধরপাকড় তো এখনও চলছে, এবং যত দূর জানি কমিশন ধরপাকড় চালিয়ে যেতে যেতে এমন জায়গায় গোটা বিষয়টা নিয়ে যাবে যে এরপর আর বাকিদের নেট প্র্যাকটিস করার যাতে সাহসটাও না থাকে। খেলোয়াড়দের বাঁচিয়ে রাখাটাই তার মানে এখন চ্যালেঞ্জ, কারণ না হলে ম্যাচের দিন তো টিম নামানোর মতো প্লেয়ার পাওয়া যাবে না। এই তাগিদটা যে কত মারাত্মক সেটা রাজারহাট নিউ টাউনে দেখা গেছে। ওখানকার প্রার্থী তাপস চ্যাটার্জি তিনি নিজে কাল রাতে থানায় গিয়ে প্রায় সারা রাত থেকে সওয়াল করে নিজের টিমের 2 খেলোয়াড়কে ছাড়িয়ে নিয়ে এসছেন। পুলিশ নাকি তাদের তুলে নিয়ে গেছিল। একেবারে ভিডিওগ্রাফি করে 2 কর্মীকে ছাড়িয়ে আন তাপস চট্টোপাধ্যায়। দেখুন, এই মুখটা হচ্ছে দাঁড়িয়ে একদম চুপচাপ মিটে আমার কর্মীকে নিয়ে এসছেন, এজনকে নিয়ে এসছেন, মোনালি ভেঙে দিচ্ছেন আপনি। আপনার নিয়ম আছে, ফোকাস করুন, নোটিস করুন যে আমরা আপনি তো কি অভিযোগ আছে। এরা বিজেপির এজেন্ট, এখানকার 3 জন অফিসার আছেন যারা বিজেপির সঙ্গে পুরোপুরি বিষয়টাকে করেছেন, গণপ্রতিরোধ হবে। উনি ছায়া পড়ে আমাকে 2 জন কর্মীকে আমাদের হাতে দিয়েছেন, তা আমি তাদের কাছে পৌঁছে দিলাম। আমি দলের সাথে কথা বলছি, যদি পুলিশ প্রশাসন ঠিকমতো না করতে পারে আমরা আমাদের সমস্ত কর্মী পাড়ার জনগণকে বলবো এই 2 দিন রাত জাগুন। দেখুন, কয়েক মাস আগেও শুভেন্দু অধিকারী পুলিশকে চটিচাটা বলতেন, আর তাপস চট্টোপাধ্যায় এখন পুলিশকে বিজেপির দালাল বলছেন। এটা তো বদল, বক্তব্য হলেও বদল তো একটা দেখতে পাচ্ছেন। পুলিশের ছবি তুলে ভাইরাল করছেন। এখানেই প্রশ্নটা, পুলিশেও কি তাহলে চোরাস্রোত বইছে নাকি? শাসক দলের বিধায়ক তিনি যখন বলছেন, তাহলে তো সেটা ধরতে হবে, ফেলে তো দেওয়া যায় না, তাই না? রাত জেগে তিনি যখন বলছেন, দেখুন, কলকাতা পুলিশকে এই ব্যাপারে কিন্তু প্রবল সতর্কতা নিতে দেখছি। কারণ সোশ্যাল মিডিয়ায় তাদের বিজ্ঞপ্তি দিয়ে বলতে হয়েছে যে কোনো পুলিশ কর্মী যেন সোশ্যাল মিডিয়ায় এমন কোনো মত প্রকাশ করবেন না যাতে সার্ভিস রুল বা আদর্শ আচরণবিধিটা ভঙ্গ হয়। কেন বলতে হচ্ছে এরকম? কারণ তাদেরই একজন এরকম কাণ্ড করে বসে আছেন। রামকৃষ্ণ কয়াল নামে এক পুলিশ কর্মী সোশ্যাল মিডিয়ার ভিডিও বার্তা দিয়ে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। হয়তো তিনি ভুলে গেছিলেন তার নিজের পেশার কথা, তার দায়িত্বের কথা, বা তার যে একটা নিয়ম মেনে চলার কথা, সেটা তার ব্যক্তিসত্তা মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং তিনি ব্যক্তি মতটা প্রকাশ করে ফেলেছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে, সব পেশার লোকজনের সব সময় সব বক্তব্য এইভাবে তো গ্রাহ্য হয় না বা তুলে ধরার অধিকার থাকে না। ফলে এটা তার অধিকার ভঙ্গের শামিল। তাই জন্যেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে
সেকেন্ড ফেজের নির্বাচনের এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় এই তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। দেখুন, রামকৃষ্ণ কয়াল ইউনিফর্ম পরে এরকম রাজনৈতিক বক্তব্য রেখে নিশ্চিতভাবেই অন্যায় করেছেন, তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে। তবে রামকৃষ্ণ কয়ালের শাস্তিও তৃণমূলকে শান্তি দেবে কি? যে বক্তব্য উনি রেখেছেন সেই বক্তব্যটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মানুষজন দেখেছে। এবার তিনি নিজের পুলিশ বাহিনীকে কি বলে বর্ণনা করলেন সেটা তো পরের কথা। ওটা 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 ওই অভিযোগটা শুনে শুনে তৃণমূল নেতারা অভ্যস্ত, কিন্তু তাদের দুশ্চিন্তার জায়গা সেটা তো অন্য। পুলিশে আর কতজন এরকম রামকৃষ্ণ কয়াল রয়ে গেছেন যারা প্রকাশ্যে মুখ খুলছেন না কিংবা ভিডিও বার্তা দিচ্ছেন না, এই চিন্তাটা তো শাসক দলকে স্বস্তিতে থাকতে দেবে না। বুঝতে পারছেন রাতারাতি আবহাওয়াটা কীরকম বদলে গেছে। এতদিন তৃণমূলের অভিযোগ ছিল মধ্যরাত কেন্দ্রিক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করতেন যে আমলাদের বদলির থেকে যা যা সিদ্ধান্ত কমিশন নেয় সবই মধ্যরাতে কেন? এখন মধ্যরাতটা কেমন যেন আতঙ্ক হয়ে গেছে। একটু আগেই আপনারা শুনলেন তাপস চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের 3 রাত জেগে কাটাতে বলছেন। এবার তৃণমূল কর্মীরা 3 রাত জাগার পর আসল সময়টায় নিজেরা কতটা চাঙ্গা হয়ে থাকবেন বা মাঠে নামতে পারবেন বা খেলতে পারবেন, নাকি তারা 3 রাত জেগে থাকার বদলে নাকে তেল দিয়ে ঘুমাবেন, সেগুলো সবই ওই ভোটের দিন বুঝতে পারা যাবে। কিন্তু কমিশন তারা কি করবে? রাত তো তাদের কাছেও নিশ্চিতভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি নিশ্চিত তারা রাত জাগবেন। কারণ দ্বিতীয় দফার ভোট করানোটা যে অনেক অনেক বেশি কঠিন, এটা তাদের থেকে ভালো কেউ জানেন না। কারণ তারা তারাই তো ভোটের নির্ঘণ্টটা সাজিয়েছেন। এল প্যাটার্নে প্রথম পর্ব, সার্কুলার প্যাটার্নে, স্ফিয়ারিক প্যাটার্নে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব অতটা ঝামেলা হবে না এটা বুঝেই তারা এল প্যাটার্নে সাজিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় পর্বটা সেটার জন্য এরকম জায়গায় জায়গায় স্ফিয়ার বা সার্কেল তৈরি করে সেই বৃত্তের মধ্যে গণ্ডগোলটাকে আটকে রাখা দরকার, এটা তারা জানেন। অনেকগুলো এরকম টুকরো টুকরো স্ফিয়ার তৈরি হবে, এবং সেই জন্য অনেকগুলো ধাপে ধাপে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা হবে। এগুলো সব কটাই বলছি তার কারণ তারা জানেন যে এই পর্বের ভোটটা অনেক বেশি কঠিন। এবার এই স্পর্শকাতর এলাকাগুলোকে শেষ দফায় যত বেশি তারা এরকমভাবে ঘিরে ফেলতে পারবেন এবং ওই জায়গাগুলোর উত্তেজনাটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সেটা তাদের কাছে যেরকম চ্যালেঞ্জ, তেমনি নিরাপত্তা বাহিনীর কাছেও চ্যালেঞ্জ। দ্বিতীয় ফেজে যে হিংসার ঘটনা বাড়বে সেটা কমিশনও জানে। এমন এমন এলাকা আছে, উত্তর 24 পরগনা কিছু এলাকা আছে, দক্ষিণ 24 পরগনা কিছু এলাকা আছে, যেগুলো দুষ্কৃতি অধ্যুষিত এলাকা। বাংলাদেশের সাথে ওপেন বর্ডার, সেন্ট্রাল ফোর্স ঘুরে বেড়ালে হবে না, কেলানিও দিতে হবে তার সাথে। নির্বাচন কমিশন এখানে পুলিশ প্রশাসনকে সোজা করতে গিয়ে অনেক কষ্ট করে তাদেরকে করতে হচ্ছে, কারণ এখানকার পুলিশ মেরুদণ্ডটা বাঁকতে বাঁকতে এমন জায়গায় হয়ে চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটির সাথে মাথা ঠেকে গেছে, মাথা আর উঠছেই না। এই আপনাদের সামনে যখন কথা বলছিলাম, বলতে বলতেই মানে কাজটা যে কত কঠিন, ওই ব্যারাকপুর শিল্পাঞ্চল বা ওই জগদ্দল, হালিশহর, এই সমস্ত জায়গাগুলোতে, এগুলো সবই তো দ্বিতীয় পর্বে রয়েছে, সেটারই একটার পর একটা উদাহরণ পাচ্ছিলাম। ওই হালিশহরে একজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে শুনলেন একজন সিআইএসএফ জওয়ান, তারপর একজন রাজনৈতিক কর্মী। গুলিগোলা চলাটা কিন্তু এই অঞ্চলগুলোতে সত্যি কথা বলতে কি জল ভাত।
কিন্তু এবার পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী তাদের সবাইকেই যে নিজেদের আলাদা করে ভাবনা চিন্তা করতে হবে সেটা সুনিশ্চিত। অবশ্য এরা প্রত্যেকেই নিজেদের ইমেজ বদলে ফেলতে চেষ্টার কিন্তু কোনো কসুর করছে না। ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর দাপটের সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমকে দিয়েছিল, আর তারপর কমিশনের নির্দেশেই ডায়মন্ড হারবারের অলিতে গলিতে আমরা দেখেছিলাম পুলিশ টহলদারি চালিয়েছে, তল্লাশি চালিয়েছে। আর আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চও কমিশনের বাইক ব্যবহারের বিধিনিষেধ পুনর্বহাল করেছে। সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করে দিয়েছিল। অবশ্য হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে ডায়মন্ড হারবারে সক্রিয় পুলিশ। রাতভর তৃণমূলের 13 জন নেতাকর্মীর বাড়িতে তল্লাশি হয়েছে। প্রেস কনফারেন্সে সেই ভিডিও দেখিয়ে পুলিশি নিগ্রহের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই পরিস্থিতিতে সেই অভিযোগগুলোকে জাস্ট উড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশন এবং বলছে নির্বাচন সুষ্ঠুভাবে করানোর জন্য যা যা করার দরকার তারা করবে। কেউ কেউ বলছেন যে হাইকোর্টে ধাক্কাও খেয়েছে নির্বাচন কমিশন বলছে যে জায়গাটায় তারা ধাক্কা খেয়েছেন সেই জায়গাটা তারা খুব একটা মাথায় ঘামাচ্ছিলেন না। অর্থাৎ ব্যক্তিগতভাবে কেউ যদি বাইক নিয়ে যান তাতে তাদের কোনো বক্তব্য নেই, তাদের দুশ্চিন্তার এবং একমাত্র কারণ ছিল বাইক বাহিনী, এবং সেই বাইক বাহিনীকে যখন রোখার নির্দেশ দিয়ে দিয়েছে ফলে তারা বাকি রায়ের পার্টগুলো নিয়ে আর ভাবছেনই না। অর্থাৎ নিজেদের কোর্টে দুশ্চিন্তাটা না রেখে এই দুশ্চিন্তা কিন্তু বাকি ওই যুযুধান বিভিন্ন পক্ষের মধ্যেই কমিশন ছড়িয়ে দিচ্ছে। আজকের পুলিশ অবজারভার তারা নিরপেক্ষ কাজ না করে বিজেপির দালালদের কথায়, বিজেপি নেতাদের কথায় আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে গিয়ে মা বোনদের উপর অত্যাচার করছে, তাদের উপর জুলুম করছে, এবং বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা আছে, বয়স্ক মা বাবারা আছে, তাদের রাত্রে ঘুমের ক্ষতি করছে এবং তাদেরকে চাপ সৃষ্টি করছে। কারোর বাড়িতে পাঁচিল টপকে যাচ্ছে, এই ধরনের নোংরামি করছে পুলিশ অবজারভারের কথাই। তাই এর যোগ্য জবাব সাধারণ মানুষ আগামী 29 তারিখে ভোটের বাক্সের মাধ্যমে যোগ্য জবাব দেবে। কিন্তু একটা পুলিশ অবজারভার যে এই ধরনের নোংরামি করতে পারে, কোনো একটা দলের কথা শুনে, বিজেপি দালালের কথা শুনে, বিজেপি নেতাদের কথা শুনে, এইরকম এজেন্সি আমি দেখিনি। ইসিআর যে সম্মান ছিল সেই সম্মান আজকে লুণ্ঠিত হলো। তারা ভাবছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে ধমকালে চমকালে তারা ভয় পেয়ে যাবে, কিন্তু তারা জানে না তৃণমূল কংগ্রেসের নেতাদের যত ধমকাবে চমকাবে তত তারা ইস্পাতের মতো ধারালো চকচকে হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস প্রার্থী যে অভিযোগ করলেন তার সাথে ভিডিওটা কতটা ম্যাচ করে সেটা তো পরের কথা, কিন্তু চাপ সৃষ্টি যে তাদের ওপর হচ্ছে সেটা কি উড়িয়ে দেওয়া যায়? আরেকটা প্রশ্নও তো আজকে তাদের সেই প্রশ্নের জবাব তো দিতে হবে। পুলিশ খোঁজ খবর নিলে যদি সেটা চাপ সৃষ্টি হয় তাহলে আন্দোলনরত শিক্ষকদের ওপর তৃণমূল সরকারের পুলিশকে যেটা করতে দেখা গেছে এতদিন সেটা কি ছিল? রাতে বাইক বাহিনী বেরোলে রাতে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তো খোঁজ খবরও নিতে পারে। আমরা ভিডিও থেকে দেখছি মহিলা পুলিশ কর্মীরাও পুলিশের দলে থাকছেন। বরং ফলতার তৃণমূল প্রার্থী যে জাহাঙ্গীর খানকে যে অভিযোগটা করতে শুনলেন তার বিরুদ্ধেও তো দমন পীড়নের অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর নাকি বিশেষ বিশেষ এলাকায় গিয়ে ভোটারদের শাসানি দেন যাতে কেউ ভোট দিতে না যান। তার বিরুদ্ধে ভোটারদের ভোটার কার্ড নিয়ে তুলে চলে আসার অভিযোগ উঠেছে। এগুলো সবই কিন্তু লিখিতভাবে কমিশনের কাছে জমা পড়েছে বা পুলিশের কাছে জমা পড়েছে। সবই একসঙ্গে সত্যি। অভিযোগ পড়লে সেগুলোর কোথাও গিয়ে খতিয়ে দেখাটা তো পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। সে যেই করুন, যার বিরুদ্ধেই অভিযোগটা আসুন। আসলে ওই বললাম না, হঠাৎ করেই যে জিনিসগুলো তারা কোনোদিন তাদের কাছে কোনোদিন আসবে না, যেটা ভেবে বসে আছিলেন এই শাসক দলের নেতারা, আজকে গোটা বিষয়গুলো তাদের কাছে আসছে বলেই কি তাদের এগুলো অচেনা লাগছে? জাহাঙ্গীর তৃণমূলের বড় নেতাদের বেশ পছন্দের পাত্র, এতে কোনো সন্দেহ নেই। আর পছন্দের পাত্র বলেই তো টিকিট পেয়েছেন। কিন্তু এহেন প্রবল প্রতাপশালী জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে যে পুলিশ হাজির হতে পারে
এটাই কি জাহাঙ্গীরের অচেনা লাগছে? কিন্তু ঘটনা হচ্ছে এই জাহাঙ্গীরের এই যে চাপে পড়ার জায়গাটা, যেখান থেকে তিনি চাপে পড়েছেন, সেটাই তো এই মুহূর্তে ভাইরাল। এবং জাহাঙ্গীর এই চাপে পড়ার কথাটা, অভিযোগগুলো যত করছেন, যার কারণে তিনি চাপে পড়ছেন, তার নামটা তত বেশি করে আরও ছড়িয়ে পড়ছে। এবার তিনি যে চাপটা দিয়েছেন সেটা যদি আবার চারপাশে ছড়িয়ে পড়ে, তাতে কার লাভ কার ক্ষতি সেটা তো ভেবে দেখার দরকার আছে। দেখুন, জাহাঙ্গীর যার সম্পর্কে এই কথাগুলো বলছেন, তিনি দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। এখানকার না, তিনি উত্তরপ্রদেশের, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিশেষ পছন্দের অফিসার। কারণ উত্তরপ্রদেশে জাহাঙ্গীরের মতো বহু সম্রাটকে শায়েস্তা করার কৃতিত্ব রয়েছে তার। বিস্তারিত পরিচয়টা পরে দিচ্ছি, কিন্তু আপাতত অজয় পাল শর্মা জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে কি বলেছিলেন সেটা একবার দেখুন, আর দেখলে বুঝবেন যে এই গোটা পরিস্থিতিটা সামনে নিয়ে এসে জাহাঙ্গীর কাকে কাকে চাপে ফেলে দিলেন। एक महीना हो गया कि नहीं सर? नहीं सर, मेरा तो घर यहाँ तो नहीं है ना सर। आपका घर कहीं हो? आप एफएसटी तो यही एरिया ना? ये तो यहीं कर रहे हो ना, तो आपको एरिया का एफएसटी का यही एरिया ना? ये जहांगीर खान का घर कौन सा है उसके अंदर? शर्म आनी चाहिए तुम लोगों को। शर्म मैं बता रहा हूँ, हल्के में ले रहे हो ना, केसेस सबके खिलाफ रजिस्टर होंगे, जाएंगे सीबीआई को इन्वेस्टिगेशन। दौड़ते रहना था दिल्ली, फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এক্ষুনি বঙ্গনের ওয়ানে 5000 লোকের নিয়ে আমি এক্ষুনি বড় জনসভা করে এলাম। জাহাঙ্গীর খান ভয় পাচ্ছিল না। কে কি এনকাউন্টার স্পেশাল আমি জানি না, আমরা ওয়ান্টেড বই দেখেছি, সালমান খানের কিক বই দেখেছি, আমরা ছোড়াদের সিনেমা দেখার লোক, জনতাকে আদালত বই দেখেছি, আমরা ভয় পাই না। দেখা যাক ওনার চমকনটা কতটা বাড়তে থাকে, দেখা যাক। তারপর আমরা দেখছি আমাদের এলাকার মায়েরা, বোনেরা, দিদিভাইরা তারাও উত্তেজিত হচ্ছে। যখন আমার সমস্ত মায়েরা, দিদিভাইরা এক হয়ে গিয়ে ঝাঁটাপাটা করবে, তখন বুঝতে পারবে। শুধু দিল্লি থেকে অফিসাতে নিয়ে এসে শুধু পয়সা খরচা করে, সরকারের পয়সা খরচা করে, কেন্দ্রের পয়সা খরচা করে, দেশের পয়সা খরচা করে শুধু ডায়লগ দিচ্ছে আর চমকানোর চেষ্টা করছে। এতে কোনো কাজ হবে না। ফলতার গণদেবতা সাধারণ মানুষ 29 তারিখে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির জামানা জব্দ করবে, বিজেপি এজেন্সিরও জামানা জব্দ করে দেবে। দেখুন, জাহাঙ্গীর খান যখন সিনেমার কথাই তুললেন, তখন দু চারটে কথা তো বলতে হয়। সিনেমায় মানে রিলে আমরা কি দেখি, সেখানে জনসমক্ষে কোনো চৌরাস্তার মোড়ে সর্বসমক্ষে এমন কিছু করে ওই সেখানকার মাফিয়ারা, ডনরা, যেটা মানুষজন ভয় পায়। সে একই কাজ কি এক্ষেত্রে এই পুলিশ অফিসার করলেন? সবাইকে দাঁড় করিয়ে রেখে তিনি কি সেই উল্টো ভয়টা ছড়িয়ে দিলেন? এবার দেখুন, জাহাঙ্গীর খান যদি বলেন তিনি ভয় পেয়ে গেছেন, তাহলে নির্বাচন সেখানেই শেষ। তাই জাহাঙ্গীর খান তো সেটাই বলবেন যেটা তিনি মানে অন্তত নিজের মনোবলটা বজায় রাখার জন্য যেটা পারবেন, কিন্তু সেটা করতে গিয়ে তিনি কি তার স্ট্র্যাটেজিটা খানিকটা ফাঁস করে দিলেন? এবার কি তাহলে মহিলারা এক্ষেত্রে সামনে শিল্ড হয়ে দাঁড়াবেন তাদের? সেটাও খুব ভালো বিজ্ঞাপন কি। তবে দেখুন, অজয় পাল শর্মা দক্ষিণ 24 পরগনায় পা রাখার পর থেকেই জাহাঙ্গীর খানকে নাকি তেমন দাপট দেখাতে দেখা যাচ্ছে না। কেন? কারণ যোগীর প্রিয় এই পুলিশ অফিসার, আইপিএস অফিসার, তিনি নাকি এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টার মানে জানেন আপনারা, এনকাউন্টারের বর্তমান মানে অন্তত পুলিশের কাছে কি, তবে ইনি নাকি হাফ এনকাউন্টার স্পেশালিস্ট, মানে গুলি করেন কিন্তু নাকি পায়ে। এবার এই রকম বিষয়গুলো বলার পর আপনাদের স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসবে যে এবার কি তাহলে ভোটেও এরকম এনকাউন্টার হবে নাকি? দেখুন, নিশ্চিতভাবেই এনকাউন্টার করতে তিনি আসেননি, কিন্তু ওই তার স্পেশালিটিটা, বিশেষত্বটা, সেটা চারপাশে ছড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই তিনি এসছেন। অজয় শর্মা কৃতিত্ব হচ্ছে তিনি মাফিয়া রাজ শেষ করার
প্যাঁচ পয়জার জানেন, যারা অন্যের পরিবারের কান্নার কারণ হয় তাদের দুর্বলতা ঠিক কোথায় সেটা অজয় পাল শর্মা জানেন, অন্তত তার ট্র্যাক রেকর্ড সেটাই বলছে। এই জন্যই তো তিনি নয়ডা, রামপুর, শামলি, জৌনপুরকে মাফিয়া শূন্য করেছেন বলে শোনা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় অজয় পাল শর্মার প্রোফাইলটা দেখলে কিন্তু যে কোনো দুষ্কৃতি কুঁকড়ে যাবে, এটাকে তো অস্বীকার করার উপায় নেই। এবং দক্ষিণ 24 পরগনার দুষ্কৃতীরা নাকি আতঙ্কে ভুগছেন। আর এই জায়গাটায় অজয় পাল শর্মার ক্ষেত্রে সবাই মিলে প্রতিরোধ খাড়া করবেন, নাকি যে কোনো দুষ্কৃতির যদি ভয় পাওয়ার বিষয় থাকে তাহলে মানুষজন অনেক নিশ্চিন্ত বোধ করবেন, সেটা তো সবথেকে বড় প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, ভয় বলে জিনিসটা যদি কোনো মানুষের মনের মধ্যে থাকে, সেটা যদি কেটে যায় তাহলে কার লাভ কার ক্ষতি? দেখুন, ভোটটা যদি ভালোয় ভালোয় না মেটে যদি কোনো অশান্তি হয়ে যায় তাহলে অজয় পাল শর্মা কিন্তু সেক্ষেত্রে হাত খোলার সুযোগ পেয়ে যাবেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, বাস্তব পরিস্থিতিতে কে কী করবেন সবটাই তো ওই ভবিষ্যতের জন্য, মানে 29 তারিখের জন্য আপাতত তুলে রাখা রয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত মাঝখানের এই সময়টায় সাইলেন্ট পিরিয়ডে কেউ যে সাইলেন্ট নেই, বরং সবাই যে একটা মনস্তাত্ত্বিক লড়াই শুরু করেছেন সেটা কিন্তু পরিষ্কার। সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটা ধাপ যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, যিনি বারবার তার দলের কর্মীদের বা সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে 200টা আসন না পেলে সরকার গড়াটা খুব মুশকিল, ঘোড়া কেনা বেচা হয়ে যাবে। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আরামবাগের প্রসঙ্গ তুলে ঠিক একইভাবে বলছেন 4ঠা মের পর ব্যবস্থা হবে। আর অজয় পাল শর্মা তার বক্তব্য তো শুনলেন, তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, কান খুলে শুনে রাখুন, যা ব্যবস্থা করার তিনি করে দেবেন যদি কেউ সাধারণ মানুষকে কোথাও গিয়ে আটকাতে যান। এবার এই টুকরো টুকরো ভবিষ্যৎধর্মী মনস্তাত্ত্বিক লড়াইয়ের সর্বশেষ উদাহরণ বা সর্বোত্তম উদাহরণ বলে একদম ক্লোজ করে দেওয়া বলে না, সেটা বোধহয় উদাহরণটা দিয়ে রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে প্রচার শেষ করে তিনি সিকিমে চলে গেছেন এবং সেখান থেকে বার্তা দিয়ে বলেছেন এরপর তিনি এখানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। মানসিক চাপে ফেলে দেওয়ার জন্য, প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলে দেওয়ার জন্য এর থেকে মোক্ষম বার্তা বোধহয় আর কিছু হতে পারে না।